কলকাতার বুকে ঘটে চলেছে একের পর এক মৃত্যু। সূত্র কেবল মৃতদেহের পাশ থেকে পাওয়া রজনীগন্ধা। গ্রাম থেকে শহরে এসে সোমের আলাপ হয় এক রহস্যময়ী নারীর সঙ্গে। না চাইতেও সেই নারীর প্রতি আকৃষ্ট হতে থাকে সে। কিন্তু কি হতে চলেছে সোমের সঙ্গে? রজনীগন্ধা মার্ডার্সের সঙ্গেই বা সোমের যোগসূত্র কি? কি এই রক্তনিশি? কি হয় যখন রক্তনিশির মুখোমুখি হয় মানুষ? জানতে হলে শুনুন আমাদের আজকের গল্প, লেখক প্রকাশ দাসের কলমে রক্তনিশি। নমস্কার শ্রোতা বন্ধুরা, স্যাটারডে স্টোরিজ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের শোনাবো একটি প্রাপ্তবয়স্ক হরর স্টোরি। যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এক্ষুনি। 10,000 তো হয়ে গেছি, কিন্তু এখানেই তো থেমে থাকলে চলবে না। এইবার খুব শিগগিরই আমাদের কিন্তু 30,000-এর পরিবার হতে হবে। আর এই ভিডিওটাকেও লাইক করতে ভুলো না কিন্তু। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি শুভ। অন্যান্য চরিত্রে পার্থ, মোনালিসা, আদিত্য, দেবস্মিতা, শিলাজিৎ, সৌরভ, বুবাই, অভিজিৎ, বর্ণিশা ও আকাশ। শুরু হতে চলেছে আজকের গল্প, লেখক প্রকাশ দাসের কলমে রক্তনিশি। লালবাজারের পুলিশ বিল্ডিংয়ের 3 তলায় ডিসকাশন রুমের টেবিলের উপর রাখা 5টা অস্বাভাবিক মৃত্যুর ছবি। অফিসার সাগ্নিক ব্যানার্জি বলে উঠলেন, এই যে ম্যাডাম, এই 5টা কেস, এদের মধ্যে অনেকগুলো ফ্যাক্টর কমন আছে, বুঝলেন ম্যাডাম। পোস্টমর্টেমের রিপোর্টেও এদের মৃত্যুর কারণ একই। নিঃসন্দেহে কিছু একটা যোগসূত্র তো রয়েছে, যা আমাদের চোখে পড়ছে না। মৃণালিনী বাসু, চিফ ইনভেস্টিগেশন অফিসার বললেন, অনেক কিছুই কমন। রজনীগন্ধা দিয়ে সাজানো ঘর, প্রত্যেকেই মোটামুটি একা থাকতো শহরে কর্মসূত্রে, কারোরই বিয়ে হয়নি, শরীরে কোনো রকম আঘাতের চিহ্ন নেই, অথচ আত্মহত্যাও না। কিন্তু রুমে ভিকটিম ছাড়া আর কারোর উপস্থিতির চিহ্ন মেলেনি। তবে ভিকটিম কারোর সাথে ইন্টারকোর্সের জন্য তৈরি হচ্ছিল, নিশ্চয়ই কেউ তো ছিল। আর মৃত্যুর কারণ কি করে এই 5 জন মানুষের মৃত্যুর কারণটাও এতটা অস্বাভাবিকভাবে একই হয়ে গেল? কি করে সম্ভব এটা? এর মধ্যেই ফোনটা বেজে উঠল। সাগ্নিক বাবু রিসিভ করলেন ফোনটা। হ্যালো, কি আরও একটা কেস? ওকে, আমরা এখনই যাচ্ছি। ফোনটা রেখে সাগ্নিকবাবু মৃণালিনী বাসুর দিকে তাকিয়ে বললেন, ম্যাডাম, আরও একটা কেস, সেম, এইবার নিউ টাউনে। নীতিশ শর্মা নামে একটি ছেলে সল্টলেকে একটা আইটি সেক্টরে কাজ করত, ফ্ল্যাটে একাই থাকতো, ইউপির বাসিন্দা যতদূর খবর পেলাম। শুনে তো এই বাকি 5টা কেসের সাথে অনেক মিল বলে মনে হলো। বাকিটা গিয়ে প্লট দেখে বুঝতে হবে, চলুন। মৃণালিনী বাসু সবটা শুনে বললেন, চলো তাহলে, দেরি করে লাভ নেই। মোট 4 জনের দল রওনা দেয়। মৃণালিনী বাসু চিফ ইনভেস্টিগেশন অফিসার, সাগ্নিক ব্যানার্জি ওনার ডান হাত, আরও বাকি 2 জন অ্যাসিস্ট্যান্ট অফিসার। প্লটে গিয়ে তারা দেখে বাকি কেসগুলোর মতন এই ক্ষেত্রেও রুমের চারিদিক রজনীগন্ধা ফুলে সাজানো রয়েছে। বডিটা বিছানার উপরে পড়ে, চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে, শিরাগুলো নীল হয়ে ফুটে উঠেছে, যেন মৃত্যুর আগে সে ভয়াবহ কিছু দেখেছে, বা হয়তো সেই ভয়াবহ কিছু দেখার জন্যই তার মৃত্যু হয়েছে। দেখছো সাগ্নিক, পুরো একই কেস, সেই রজনীগন্ধা, ভিকটিমের একই দশা। হ্যাঁ ম্যাডাম, পুরো একই। মৃণালিনী বাসু সেখানে উপস্থিত একজন লোকাল থানার পুলিশকে বললেন, বডি ইমিডিয়েটলি পোস্টমর্টমের জন্য পাঠান। বলুন যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্ট দিতে। আর আশেপাশের লোকেদের বয়ান নিলেন? পুলিশ অফিসারটি উত্তর দিলেন, হ্যাঁ ম্যাডাম, বয়ান নিয়েছি, কিন্তু তারা তো কাউকেই আসতে বা যেতে দেখেনি। আর ওই ছেলেটি একাই থাকতো ফ্ল্যাটে। আমি ইভেন ওই সিসিটিভি ফুটেজও চেক করলাম,
ছেলেটাকে একাই ঘরে ঢুকতে দেখা গেল। তার আগে বা পরে কেউ ঢোকেনি। ট্রেনে বসে সোমের মনে পড়ল তার ছোট বোন তার সাথে মশকরা করে বলেছিল, দাদা কলকাতায় গিয়ে বৌদিমণির খোঁজ পেলে খবরটা কিন্তু আগে আমাকেই দিস। এই কথা মনে পড়তেই সে মুচকি হাসতে লাগে। তার সামনে এক ব্যক্তি খবরের কাগজ পড়ছে। তার দিকের পাতাটায় সোমের চোখ পড়ল। শিরোনাম, এবার নিউ টাউনে রজনীগন্ধা কেস। ভোর হয়ে গেল ট্রেনের মধ্যে। একটুও ঘুমোয়নি সে। এই প্রথম গ্রাম ছেড়ে বেরিয়েছে। উত্তেজনার চোটে তার ঘুম একেবারে উড়ে গেছে। 5:30টার মধ্যেই ট্রেন হাওড়া স্টেশনে ঢুকে গেল। সে ইউটিউবে দেখেছিল স্টেশন থেকেই পায়ে হাঁটা দূরত্বে রয়েছে মল্লিক বাজার ফুল মার্কেট, বোধহয় বাংলার সবথেকে বড় ফুলের বাজার। এত ভোরে হোস্টেলে গিয়ে কি করবে, তাই সে আগেই স্থির করে নিয়েছিল স্টেশন থেকে বেরিয়ে ফুলের বাজার দেখতে যাবে। তারপর কিছু খেয়ে দিয়ে হোস্টেলের দিকে রওনা দেবে। যেমন ভাবা তেমন কাজ, তাই করল সে। ফুল কে না ভালোবাসে, সোমেরও খুব প্রিয়। বিশেষ করে রজনীগন্ধার সুবাস তাকে মাতাল করে দেয়। সে অবাক হয়ে যায় এই ভেবে, কি অদ্ভুত মায়া এই ফুলের। এত লাশময়ী, আবার মৃত্যু পরেও সহযাত্রী। মল্লিক ঘাট ঢোকার শুরু থেকেই কত ফুলের আনাগোনা। রাত 2টো থেকে বাজার বসে এখানে, সেই সন্ধে 6টা অবধি। মানুষজনও ঠিক ঠিক করছে। কাল অমাবস্যা, বহু জায়গায় কালী পুজো হবে, তাই এত ভিড়। সোম চারিদিকে দেখতে লাগলো। ফুলের মালা, গোছা, রিদ, কত কি যে কেনা বেচা হচ্ছে। লোকে কিনছেও পাল্লা দিয়ে। দর কষাকষি চলছে সব জায়গায়। পাশ দিয়ে এক বাচ্চা মেয়ে হাতে লাল গোলাপের গোছা নিয়ে সোমের জামাটা ধরে পিছন দিয়ে দাদা দাদা বলে ডাকতে লাগলো। দাদা, ও দাদা, দাদা একটা গোলাপ নাও না, একটা গোলাপ নাও, তোমার গার্লফ্রেন্ডকে দিও, খুব খুশি হবে। সোম একটু হেসে বলল, গার্লফ্রেন্ড তো নেই, কাকে আর দেব। আচ্ছা, দাম কত? বেশি না, মাত্র 5 টাকায় একটা দিচ্ছি, এই নাও, দেখবে ঠিক দেওয়ার মতো মানুষ পেয়ে যাবে। সোম হাসি মুখে নিয়ে নিল গোলাপখানা। তবে গোলাপ না, তার চোখ অন্য কিছু খুঁজছে। এত রঙিন ফুল, অনেকের নামও সে জানে না। তবে রজনী কোথায়? তার এত প্রিয় রজনী, তাকেই কোথাও দেখছে না। তীক্ষ্ণ দৃষ্টিতে যখন সে রজনীকে খুঁজছে, পাশ দিয়েই এক রজনীগন্ধায় ভরা টেম্পো চলে যায়। রজনীর সুবাস পেয়েই সোম সেই দিকে ফেরে। নিশ্চয়ই এই টেম্পো যেদিকে যাচ্ছে সেদিকেই রজনীগন্ধার মার্কেট হবে। ভিড় বলে টেম্পোটাও যাচ্ছে আস্তে আস্তে। সোমও টেম্পোটার পিছন পিছন চলতে লাগলো। পথ যেন শেষই হচ্ছে না, এই গলি ওই গলি চলেই যাচ্ছে। সোমের মনে হলো ইচ্ছে করে যেন তাকে ঘোরানো হচ্ছে। এইসব চক্রান্ত। রজনী এত সহজে তাকে ধরা দেবে না, তাই তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। সোমও নাছোড়বান্দা, সেও এক মুহূর্তের জন্য টেম্পোর পিছন ছাড়েনি। পথে যতই জুঁই, কামিনী, বেল আসুক, তার চাহিদায় শুধু রজনী আর রজনী। সময় যে 8টা হয়ে এলো, পেটে কিছু পড়েনি। হোস্টেলেও তো তাকে যেতে হবে, সেই সব খেয়ালই নেই তার। অবশেষে অনেক আকাশ পাতাল করার পর টেম্পোটা একটা গলিতে এসে থামল। সোমও সেখানেই থামে। এ কি, এখানে তো কোথাও রজনীগন্ধা নেই। বড়ই শুনশান গলি, আর কাউকেও তো দেখতেও পাচ্ছে না সে। বোধহয় ফুলের মার্কেট থেকে বেরিয়ে এসেছে। বড়ই বোকাদের মতন কাজ করেছে সে। রাস্তাঘাট তো কিছুই চেনে না, ফিরবে কি করে এইসব ভাবছে সে এখন। সোম হেঁটে হেঁটে এগিয়ে যেতে লাগলো। যদি কাউকে দেখতে পায় তবে তাকে রাস্তা জিজ্ঞেস করবে। সে এইসব ভাবতে লাগে। কি অদ্ভুত গলি রে বাবা, কোনো কোলাহলই কানে আসছে না, যেন সমস্ত শহর থেকে বিচ্ছিন্ন এক জায়গা। এত নিথর, এত শান্ত। বেশ কিছুটা এগিয়ে যেতে এক মহিলাকে দেখতে পায় সে। তন্নি এক নারী, পরনে রূপলি রঙের শাড়ি, তাতে কালো সরু পাড় দেওয়া, লম্বা খোলা কোকড়ানো চুল তার।
হালকা হাওয়াতে মাঝে মাঝেই মুখের সামনে এসে পড়ছে, তাকে বারবার বিরক্ত করে তুলছে। কি যেন খুঁজছে তার ব্যাগের মধ্যে। সোম একটু এগিয়ে যেতেই সেই নারীর রূপ আরো স্পষ্ট হয়ে উঠল। কি অপরূপ! পৃথিবীর কোনো ত্রুটি যেন এই অপরূপাকে এখনো স্পর্শ করেনি। শিশিরের মতন নির্মল স্নিগ্ধ এই নারী। হয়তো সে বাস্তবে এতটাও সুন্দরী না, কিন্তু সোমের চোখ তো তাকে এমনই দেখছে। ব্যাগে কি একটা খুঁজছে, সেই খোঁজার জন্য তার হাতের চালনায় কাকনগুলো সব এক পর্যাবৃত্ত ভঙ্গিতে শব্দ করে চলেছে। সোম এগিয়ে আসতে আসতে মহিলাটির বেশ কিছুটা কাছেই চলে এলো। কাছে এসে সে হাঁ করে তার দিকে চেয়ে আছে, যেন কোনো এক মহাজাগতিক বস্তু দেখছে সে। মহিলাটি তার দিকে মাথা উঁচিয়ে বলে, কিছু বলবেন? সোম ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। হ্যাঁ মানে ম্যাডাম, রাস্তাটা। হ্যাঁ, রাস্তায় কি হয়েছে? চেনেন না নাকি? হ্যাঁ, আমি এ শহরে নতুন, তাই রাস্তা গুলিয়ে ফেলেছি। হ্যাঁ, দেখেই আন্দাজ করতে পেরেছি আমি। তো যাবেন কোথায় বলুন? হোস্টেল যাব। ধুর মশাই, অ্যাড্রেস বলুন। শহরে শুধু একটা মাত্র হোস্টেল নেই। ব্যাস, কেল্লা ফতে। এতক্ষণ সোম যাও বা নিজেকে সামলে কথা বলছিল, সেই অপরূপার হাসিখানা দেখে তো সে পুরো ক্যাবলা। আরে এই শুধু তাকিয়েই আছে, কিছু বলুন, অ্যাড্রেসটা বলুন, না হলে বলবো কি করে কোন রাস্তায় যাবেন। আচ্ছা ঝামেলা তো। না মানে হোস্টেলটা যেন কোথায়, হ্যাঁ মনে পড়েছে, 49/1 হাজরা রোড, কলকাতা 700019, ক্যালকাটা ইউনিভার্সিটির বয়েজ হোস্টেল। ও বুঝেছি বুঝেছি, চলুন, ওপারে যেতে হবে। ওপারে মেন রোড, ওখান দিয়ে বাস পাবেন। আমিও ওদিক দিয়েই বাসে উঠবো, চলুন। যেতে যেতে মহিলাটি গল্প করতে থাকে। আরে দেখুন না, এত গরম। বের হওয়ার সময় জলের বোতলটা নিলাম নাকি সেটাই খুঁজছিলাম ব্যাগে, মনে হয় ভুলে গেছি। সোম ব্যস্ত হয়ে বলল, ও হ্যাঁ, আমার কাছে জল আছে, দাঁড়ান। সে তার ব্যাগ থেকে জলের বোতলটা তাকে দিল। মহিলাটি তৃপ্তি ভরে জল পান করল, আর সোম হাঁ করে তার দিকে তাকিয়েই রইল। ভাগ্যিস তুমি রাস্তা ভুলেছিলে, না হলে জলটা পেতাম না। সে হেসে হেসে বলল। সোমও একটু হেসে দিল। সে হয়তো খেয়ালই করেনি কখন সেই অপরূপা আপনি থেকে তুমিতে এসে গেছে। দুজনে মিলে এগোতে লাগলো। সোম একটু পিছিয়েই হাঁটছিল। তার চোখ স্থির হয়েছিল হাঁটার সময় লাস্যময়ীর কোমরের ভাঁজে। এতটা বেহায়াপনা সম্বোধ হয় এই প্রথমই করছে, তাও আবার এমন এক নারী যে তার থেকে কম করে হলেও 4-5 বছরের বড় তো হবেই, তার বেশিও হতে পারে। তবে বয়সের নিয়মকানুন যদি প্রেমে খাটত, তাহলে তো প্রেমের ঔদ্ধত্য নিয়ে এত চর্চাই হতো না সেই আদিমকাল থেকে। তবে সোমকে শুধু খামোখা দোষ দিয়েও লাভ নেই। যে নারীর সম্মুখীন সে হয়েছে, তার রূপের সামনে তার ওই হিমেল কণ্ঠে যে কোনো স্বাভাবিক পুরুষই আনমনা হবে। আরে এত পিছিয়ে গেলে কেন? আবার হারিয়ে যাবে যে। এসো এসো। সোম তার সমানে এসে হাঁটতে লাগলো। লাস্যময়ী আবার গল্প শুরু করলো। দেখেছ, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদটাও কেমন চড়ছে, আর কিছুক্ষণ পর এই রাস্তায় টেকা যাবে না। ও, তখন দিয়ে আমি বকে যাচ্ছি। তোমার নামটাও জানা হয়নি। কি নাম তোমার, আর কোথা থেকেই বা আসা হচ্ছে? সোমনাথ, সবাই সোম বলেই ডাকে। আমি শিলিগুড়ি দিয়ে আসছি। কি অদ্ভুত, এই গরমে সবাই শিলিগুড়ি যায় আর তুমি শিলিগুড়ি ছেড়ে আসছো। তা পড়াশোনার জন্য বুঝি? হ্যাঁ, পড়াশোনার জন্যই। ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে চান্স পেয়েছি জার্নালিজমে পোস্ট গ্র্যাজুয়েট করার, তাই চলে এলাম। বাহ, জার্নালিজম! তাহলে অদূর ভবিষ্যতে তোমায় টিভিতে নিউজ শোনাতে দেখতে পেতে পারি, বলো? হ্যাঁ, সেসব তো এখন অনেক দূর। তা আপনার নাম কি ম্যাডাম? এই ম্যাডাম ম্যাডাম বন্ধ করো, কেমন একটা লাগে শুনতে। আমার নাম রজনী।
তুমি চাইলে নাম ধরে ডাকতে পারো আমার। না না, তা কি করে হয়? আপনি বয়সে বড় আমার থেকে। আচ্ছা, সোমবাবু বয়সে বড় মহিলাদের দিকে ক্যাবলা হয়ে চেয়ে থাকতে পারেন, কিন্তু নাম ধরে ডাকতে পারেন না। এতটা ভান করবেন না এই শহরে, বড়ই বিরক্ত লাগে। কথায় কথায় রজনী শুধু লাস্যময়ী হেসে ওঠে। হয়তো খুবই চালাক সে, যাতে তার মায়ার আবেশ শিথিল না হয়ে পড়ে, তাই জন্যই হয়তো সময় অন্তরে এই প্রয়াস। সোম তো একথা শুনে বেশ চমকেই গেল। তাহলে কি রজনী ম্যাডাম তার চাহনিটাকে ঠিকভাবে নেয়নি? কি আবার ভাবতে বসলেন বুঝি? আরে অত ভাবতে হবে না, আমি জানি আমি সুন্দর, তাই আপনার ক্যাবলা হওয়াটাও স্বাভাবিক। কি, তাই না? সোমও মাথা নেড়ে বলে দিল, হ্যাঁ, তা বটে। ব্যাস, দুজনেই হাসতে হাসতে এগোতে লাগলো। সোম, তোমার কোনো বান্ধবী নেই শিলিগুড়িতে? ছেড়ে আসতে কষ্ট হয়নি? আর বাবা মা, তাদের ছেড়ে আসতে? না, বান্ধবী তো নেই কোনো। তবে হ্যাঁ, বাবা মা আর বোনকে ছেড়ে আসতে কষ্ট হয়েছে, পরেও হবে। কিন্তু কি করব, পড়াশোনার জন্য আসতেই হলো। বুঝি আমি, পরিবার আপনজনদের, চেনা জায়গা, চেনা মানুষদের ছেড়ে আসা যে কি কষ্টের আমি বুঝি। একসময় আমিও সব ছেড়েই এসেছিলাম এই শহরে। যাক, বাদ দাও আমার কথা। ওই যে তোমার বাস আসছে, উঠে যাও। একেবারে হাজরায় নেমো, ওখান দিয়ে একটু হেঁটে যেতে হবে। যাও যাও, উঠে যাও, সাবধানে যেও। সোম সারা বাসে ভাবল, রজনী ম্যাডাম তার এত উপকার করলো, একটিবার ঠিকভাবে ধন্যবাদও তো জানাতে পারল না সে। হাতের গোলাপটা, ইস রে, সেটাই তো দিয়ে দিতে পারত। নাম্বার, অ্যাড্রেস কিছুই তো জানল না। কি জানে পরে কি আর দেখা হবে? হাজরা মোড়ে নেমে সে এক দোকানে হোস্টেলের পথ জিজ্ঞেস করল। দোকানদার দেখিয়ে দিল। সোম হোস্টেলে ঢুকে এক সিকিউরিটি গার্ডকে বলল, দাদা, আমি আজ প্রথম এসেছি। ও আচ্ছা, ওইদিকে ওয়ার্ডেনের রুমে চলে যাও, উনি সব বলে দেবেন। সোম চলল সেই দিকে। স্যার, আসবো? কে? হ্যাঁ হ্যাঁ, এসো এসো। স্যার, আজ আমার প্রথম দিন। কেন ভায়া, এতকাল কি রাত কাটিয়েছো এখানে? জাস্ট কিডিং, জাস্ট কিডিং, কিছু মনে করো না। সোমও একটু নকল হাসি হেসে দিল। নামটা বলো আর অ্যাডমিশন রিসিপ্টটা দাও দেখি, ভেরিফাই করতে হবে। সোমনাথ মজুমদার, জার্নালিজম ফার্স্ট সেমিস্টার, বাড়ি শিলিগুড়ি। আচ্ছা, তোমার রুম নাম্বার 93। অলরেডি তোমার ব্যাচেরই একজন সেখানে আছে, নাম গৌরব সাহা। আর যেটা বলার শোনো, সারাদিন যে চত্বরে ইচ্ছা থাকো, রাত 9:30টার মধ্যে ঢুকে যেতে হবে, আর সকাল 6টার আগে বেরোনো যাবে না। আর খাওয়া দাওয়া কখন কি হবে তোমার রুমমেটের কাছ থেকে একবার জেনে নিও, সে তোমাকে ভালো করে বুঝিয়ে দেবে। আর হ্যাঁ, যেটা বলার দরকার সেটা বলে দিচ্ছি, হোস্টেলে কিন্তু নো স্মোকিং অ্যান্ড নো ড্রিঙ্কিং। যদিও কেউ মানে না, এমনকি আমি নিজেও না। ওই লালটু, শোন, নতুন এসেছে, রুম নাম্বার 93, যা ওকে নিয়ে যা। আর তুমি যাও, ওর সঙ্গে যাও, ও নিয়ে যাচ্ছে। সিঁড়ি দিয়ে উঠতে লাগে তারা। এই যে তোমার রুম। একটা ছেলে রুমের ভিতরে বিছানার উপর হাতে একখানা বই নিয়ে বসেছিল। সোমকে দেখে বলল, আরে সোম ভাই, এসো এসো। আরে তোমারই তো অপেক্ষায় ছিলাম পার্টনার। সোম বলল, হ্যালো, তুমি গৌরব? হ্যাঁ, আমি গৌরব। লালটু বলে উঠল। হ্যাঁ, এতদিন গৌড় একাই ছিল, এবার নিতাইও চলে এলো। গৌরব তিরিং করে উত্তর দিল, আরে ধুর, কি যে বলেন না, ও তো সোমনাথ। ঠিক আছে, আমি এলাম তাহলে, সব বুঝিয়ে দিও সোমবাবুকে। হাসতে হাসতে লালটু চলে গেল। গৌরবের মুখেও একটা চাপা হাসি। গৌরব, কি বোঝাতে বললো উনি? সোম কৌতূহলের সাথে জিজ্ঞেস করে, আরে উনি না, উনি হলেন দাদা, আমাদের সিনিয়র দাদা লালটুদা। আর ওই সব বোঝাবুঝির অনেক সময় আছে, সবে তো এসেছো ভাই, আস্তে আস্তে বুঝবে, তা অত তাড়া কিসের? সোম ধীরে ধীরে হোস্টেলে মানিয়ে নেয়।
এরকমভাবে বেশ কিছুদিন কেটে যায়। তার ক্লাসও শুরু হয়ে গেছে। ক্যাম্পাসে হোস্টেলে বেশ বন্ধুও হয়েছে সোমের। সুযোগ পেলেই শহরের আনাচে কানাচে বেরিয়ে পড়ে, কখনো বা একা, কখনো বা বন্ধুদের সাথে। প্রায় 1 মাস হতে এলো। সন্ধ্যায় সোম বেরিয়েছিল একটু পায়চারি করতে। গৌরব একটু নিজের বাড়িতে গেছে, ওর বাবার শরীরটা একটু খারাপ হয়েছে। সোমের একা ঘরে থাকতে মোটেই ভালো লাগে না, তাই ভাবলো সন্ধ্যায় আশেপাশে দিয়ে একটু ঢো মেরে আসলেই হয়। একাই বেরিয়ে পড়েছিল সে। সন্ধ্যা 7:30 নাগাদ তখন সোম ফিরতি পথে। হঠাৎই হোস্টেল যাওয়ার সরু গলিটায় দেখতে পায় এক চেনা অবয়ব। নিজেই মনে মনে বলে ওঠে, উনি সেই জনই না? হ্যাঁ। ম্যাডাম! হাঁক পারে সে। ম্যাডামও পিছন ফিরে সোমকে দেখে এগিয়ে আসে। আরে সোম যে, তো আবার কি রাস্তা হারিয়েছো নাকি? অনেকদিন পর বলো। হ্যাঁ ম্যাডাম, সেদিন তো আপনাকে ঠিক মতন ধন্যবাদও জানাতে পারলাম না। সোম, বড্ড ফুলে মন দেখছি তোমার। বলেছিলাম না ওসব ম্যাডাম ফ্যাডাম নয়, নাম ধরে ডাকবে। এই যে, নামটা মনে আছে তো? হ্যাঁ, মনে আছে, রজনী। এই তো, মনে আছে তাহলে। যদি এক পলকের জন্যও কেউ আপনাকে দেখে, সে আর আপনাকে ভুলবে না। বাবা, ছেলে তো ফ্লার্ট করতেও শিখে গেছে দেখছি। এত কিছু যখন শিখেই গেছো, তো এবার আপনি থেকে তুমিতে চলে এসো। আচ্ছা ঠিক আছে, আপনি এ শহরে আমার প্রথম পরিচিত। দেখো, আবার আপনি। এরম চলতে থাকলে এই পরিচিত কিন্তু খুব তাড়াতাড়ি প্রাক্তন পরিচিত হয়ে যাবে। দুজনের কথা যেন শেষই হচ্ছিল না। রজনী আর সোমের আলাপ যেন দুজনের দিক থেকেই বহু প্রতীক্ষিত ছিল। রজনী সোমকে এতটা মনে রেখেছে, আর সোমও নতুন শহরে এসে এত কিছু দেখে রজনীকেই এত ভেবেছে। রজনী তাকে সবথেকে বেশি আশ্চর্য করেছে। ভাবনায় এত জটিলতা থাকলেও দুজনের মধ্যেকার আলাপ কিন্তু বহু সাধারণ। ঠিক দুজন সমবয়সী বন্ধুদের মধ্যে যা হয়, কিছু প্রশ্ন, কিছু উত্তর, মাঝে মধ্যেই হাসির ঝিলিক, একে অপরের দোষগুণ ভাগ করে নেওয়া, এই সব। তাদের এভাবে কথা বলতে দেখে কেউ বলবে না যে তাদের আলাপের এই মাত্র দ্বিতীয় দিন। এই রে, দেখেছো, কথা বলতে বলতে সময় কখন বয়ে গেছে। তোমাকেও তো ফিরতে হবে হোস্টেলে। হ্যাঁ, 8টা বেজে গেল। যা রে। আচ্ছা শুনুন না, যদি নম্বরটা পাওয়া যেত। কাল সন্ধ্যায় 7টার সময় ঠিক এখানেই থাকবো। এসো কিন্তু, বাকি গল্পগুলো হবে। ঠিক আছে, আমি 7টায় চলে আসব। পরের দিন ঠিক 7:10 আগেই সেই গলিতে সোম উপস্থিত হয়ে গেল। বড় কষ্ট করে অপেক্ষা করেছিল সারাটা দিন ধরে। চারিদিকে তার অস্থির চোখ দিয়ে চেয়ে চেয়ে দেখছে সোম। রজনী যে কোন দিক থেকে আসবে, কাঁচা বয়স তো বোঝেনি। সন্ধ্যার প্রহর পার হলেই আকাশ জুড়ে রজনী নামবে। 7:15। সোম সবে বাদিক থেকে ডান দিকে ফিরেছে। বাদিক থেকে একজন তার কাঁধে হাত দিল। সোম ভয় পেয়ে পিছনে ফিরে রজনীকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এই, কে? ও, আপনি আপনি কখন এলেন? আমি তো বুঝতেই পারলাম না। ভীতু কোথাকার, কিরম ভয় দেখালাম? সোমবাবু যে এত ভীতু, আগে তা বুঝিনি। না না, আপনি হঠাৎ করে ছুলেন, তাই একটু ঘাবড়ে গেছিলাম। আপনি এদিক দিয়ে এলেন, টেরই পেলাম না। তা পাবে কি করে? সারাক্ষণ কি এত ভাবতে থাকো? পড়াশোনার খুব চাপ নাকি, না কারোর প্রেমে পড়লে? সোম যে মোটেও ভীতু না, তা তার উত্তরেই সে বুঝিয়ে দিল। যদি বলি আপনারই প্রেমে পড়েছি। রজনী গাল লাল করে হাসতে লাগল। যদি বলি আমি বিবাহিত? সে না হয় মন ভাঙবে একটু, কিন্তু প্রেম কমবে না। ওরে বাবা, এত ভালোবাসা! তা এত ভালোবাসা যখন, আপনি থেকে তুমিতে আসা হচ্ছে না কেন? সরি, একদম ভুলে যাই, আর হবে না। এইভাবে তাদের গল্প অল্প অল্প করে এগোতে লাগে। রোজ সন্ধ্যায়
তারা দেখা করতে লাগলো। কোনোদিন হাঁটতে হাঁটতে কালীঘাটের দিকে যেত, কোনোদিন রাসবিহারী মোড় থেকে রবীন্দ্র সরোবরের দিকে বাঁক নিত। কোনো বাঁধন ছিল না, আর না ছিল কোনো উদ্দেশ্য। শুধু একে অপরের সাথে থাকা, এই সময়টুকু সব ভুলে নিজেদের রাগ, দুঃখ, জয়, পরাজয় সবটুকু ভাগ করে নেওয়া। রোজ সন্ধ্যায় তারা দেখা করতে শুরু করলো। গৌরব তো অনেক দিনই ফিরেছে। একবার সে সোমকে জিজ্ঞেস করে, কে ভাই, কি খবর তোর? রোজ রোজ কোথায় বেড়াতে যাওয়া হচ্ছে? আর এই কার সাথে রে? সোম কথাটা উড়িয়ে দিয়ে উত্তর দেয়, ধুস, কি যে বলিস না। তুই তো ছিলিস না, তো আমি একা একা কি করব, তাই একটু হাঁটতে বেরোতাম। আর ওই এখন অভ্যেস হয়ে গেছে আর কি। গৌরব খুব ভালোই বুঝতে পারে যে সোম কথা লুকাচ্ছে, কিন্তু সে আর কিছু জিজ্ঞেস করেনি। সোম যদি বলতে চায় তো সে নিজে দিয়েই বলবে। সেদিন সন্ধ্যায় দুজনে কথা বলতে বলতে অনেকটাই দেরি হয়ে যায়। প্রায় রাত 10টা বেজে যায়। সোম বলে, হোস্টেলে তো আর ঢুকতে পারবো না। যা রে, সময়ের খেয়ালই ছিল না একদম। রজনী বলে, আরে চিন্তা করো না, তোমায় রাতে একা ফেলে যাব না। চলো আমার সাথে আমার বাড়ি। এমনিও এতদিন মিলছি আমরা, তোমায় আজ অবধি আমার বাড়ি দেখালাম না। না না, তোমার বাড়ির লোক আবার কি ভাববে? ধুস, এরম হয় নাকি? কেউ কিচ্ছু ভাববে না। তোমায় বলেছিলাম না যে আমি একা থাকি? কিন্তু দেখো, এরম ভাবে মানে কি নিজের উপর ভরসা নেই নাকি আমার উপর? উফ, সে কখন বললাম আমি? আচ্ছা ঠিক আছে, চলো। আমি গৌরবকে একটা মেসেজ করে দিচ্ছি যে আজ রাতটা আমি একটা বন্ধুর বাড়িতে কাটাচ্ছি। হ্যাঁ, জানিয়ে দাও। রজনী তাকে নিজের বাড়িতে নিয়ে আসে, সূর্য সেন স্ট্রিট, কালীঘাট। সোম, বসো তুমি, আমি তোমার জন্য কিছু বানাই বরং। খিদে পেয়েছে নিশ্চয়? সোম দেখে অবাক হয়ে গেল, সারা ঘরটা রজনীগন্ধা ফুল দিয়ে সাজানো। কি ভাবছো এত? ফুল দিয়ে সাজানো কেন? ধরো তুমি আসবে বলে তাই। আসলে আমার রজনীগন্ধা খুব ভালো লাগে, তাই মাঝে মধ্যে কিনে এনে ঘর সাজাই। একা থাকি তো, কিছু একটা করে সময় তো কাটাতেই হবে। বেশ সুন্দর লাগছে, কিন্তু আমার থেকেও বেশি বুঝি। সেটা তো সম্ভবই নয়। আচ্ছা রজনী, বলো, শুনছি। সব সময় তো আমার ব্যাপারেই বলে যাও, এবার নিজের ব্যাপারে কিছু বলো। তোমার পরিবারের লোকজন কোথায়? তুমি বিয়েই বা করনি কেন? হ্যাঁ হ্যাঁ, বলছি সব, কিচ্ছু লুকোবো না সখা। দাঁড়াও, এই নাও, আপাতত কফি খাও। রজনী সোমের পাশে বসল। ছোট করেই বলছি, আমি গ্রামের মেয়ে, বাড়ি কুলপিতে, ওখানেই বেড়ে ওঠা। সব ঠিকই চলছিল, মা বাবা, আমার একটা ছোট ভাইও আছে। তারপর একদিন অনিকের সাথে আলাপ, তখন আমি কলেজের ফার্স্ট ইয়ারে। অনিক বলেছিল ও ওই কলেজেরই এক্স স্টুডেন্ট, ওর বেশ আনাগোনা ছিল। আমি প্রথম প্রথম অত আগ্রহ দেখাইনি, তবে ওই সারাক্ষণ অপেক্ষা করে থাকতো আমার জন্য, কখন ক্লাস করে বের হব আমি। প্রথম প্রথম শুধু এমনি কথা বলা, তারপর জানি না কখন ভালোবেসে ফেললাম অনিককে। আসলে গরিব ঘরের মেয়ে তো, আগে এতটা কেউ মাথায় তুলে রাখেনি, তাই হয়তো। বাড়িতেও খবরটা পৌঁছে যায়। বাবার স্বপ্ন ছিল আমি পড়ালেখা করে চাকরি করব। বাবা খুব রাগ করেন, আমায় মারধরও করেন। ব্যাস, পরের দিনই অনিকের সাথে দেখা করে বলি বাড়িতে আমাদের সম্পর্ক কিছুতেই মেনে নেবে না, চলো আমরা চলে যাই, পালিয়ে যাই এখান থেকে। অনেক শহরে কাজ করতে বলেছিল, তো আমি বলেছিলাম আমিও শহরেই থাকবো, ওর সাথে সংসার করব। সেদিন বিকেলে কলেজ শেষে আর বাড়ি ফেরা হলো না। অনেক স্টেশনে অপেক্ষা করছিল, আমিও চলে যাই সেখানে। 6:30 ট্রেন ধরে সোজা কলকাতা। সোম জিজ্ঞেস করল, তারপর তোমরা কলকাতাতে এসে বিয়ে করলে? না, সেই রাতেই অনেক আমায় এই ফ্ল্যাটে নিয়ে আসে। কথা ছিল পরের দিন আমরা কালীঘাটে বিয়ে করব। ও বলে, রজনী তুমি এখানে বিশ্রাম নাও,
আমি একটু বাইরে গিয়ে কিছু খাবার কিনে আনি। অনেক বেরিয়ে যাবার ঠিক 15 মিনিট পরেই দরজা ধাক্কানোর আওয়াজ আসে। আমি ভাবলাম হয়তো অনেকেই এসেছে। খুলে দেখি 3 জন মদ্যপ লোক ঘরে ঢুকে আসছে। আমি ভয়ে চিৎকার করতে থাকি, কারা কারা তোমরা? দরজা কেন বন্ধ করছো? অনেক অনেক। একজন আমার গাল টিপে ধরে বলে, এই চুপ শালি, নগদ 50,000 টাকা দিয়ে আজ রাতের জন্য তোকে বুক করেছি। একদম বেশি নাকামি দেখাবি না। আকাশ ভেঙে পড়ে আমার মাথায়। আমি কোথায় এসে পড়লাম? অনেকই বা কোথায় গেল? আমার শরীরে আর কোনো জোর ছিল না। 3 জন মিলে পিশাচের মতন শেষ করে দিল আমাকে। বিশ্বাস হচ্ছিল না তখন, বিশ্বাস হচ্ছিল না আমার আমি কি ভুল করে ফেলেছি। সারা শরীর আমার ক্ষতে ভরে যায়। এরা মানুষ নয়, এরা পিশাচ। আমি যে সেরাতে কি যন্ত্রণা পেয়েছি। রজনী হাউ হাউ করে কাঁদতে লাগে। সোম রজনীর গলা জড়িয়ে বলে, রজনী থামো, বলতে হবে না ওসব কথা। এখানেই শেষ নয় সোম, এরপর প্রতি রাতেই নতুন নতুন লোক আসতে থাকে। আর যাকে অনেক বলে ভালোবাসা, তার তো পুরোটাই মিথ্যে। গ্রামের সহজ সরল মেয়েদের ফাঁসিয়ে দেহ ব্যবসায় নামানোই তার পেশা। আসল নাম যে কি কে জানে। সবাই বিল্টু বলে ডাকতো, বুঝতে পেরেছিলাম। বহুবার পালানোর চেষ্টা করি আমি, যতবার ধরা পড়েছি উন্মাদের মতন মেরেছে আমায়। রজনী, তুমি এই ফাঁদ থেকে বেঁচে ফিরলে কিভাবে? ফিরেছি সোম, শুধু এটুকুই বলতে পারি, বেঁচে না মরে জানি না। থাক, শুনলে তো, এই জন্যই বলতে চাইনি। এবার ঘেন্না করবে তুমি আমায়? কখনো না। তোমায় আমি আগে যা ভাবতাম, এখনো তুমি আমার কাছে তাই। তোমার অতীত আমার তোমার প্রতি ভাবনায় কোনো পরিবর্তন আনতে পারবে না, কখনো নয়। অনেকদিন পর একটা মানুষ পেয়েছি, কাছের মানুষ। আমায় একটু তোমার বুকের মাঝে থাকতে দাও সোম, সরে যেও না। এই বলে রজনী সোমের বুকে মাথা দিয়ে বসে রইল। সোমও তাকে জড়িয়ে রইল। কিছুক্ষণ পর রজনী উঠে মুখ ফিরিয়ে মাথা নিচু করে বলে, সোম তুমি বসো, আমি দেখি খাওয়ার জন্য কিছু নিয়ে আসি। সোম উঠে রজনীর হাত দুটি ধরে। রজনীর চোখ দুটির দিকে সোম চাতকের মতন চেয়ে আছে। বিশ্বের সমস্ত আবেগ, দুঃখ, ভরসা সব যেন সেই চোখের গভীরে। অমানবিক মায়া জড়ানো রজনীর চোখ দুটি। সোম বলল, তোমার চোখ দুটি বেশ সুন্দর। রজনী খিলখিল করে হেসে একটু লজ্জার ভান করে উত্তর দিল, ধুস, এ কথা আগেও অনেক শুনেছি, তবে তারা সবাই আমার সমবয়সী বা একটু বড়ই হবে। এইবার সোমের একদম কাছে গিয়ে চোখে চোখ রেখে সোমের ঠোঁট দুটির কাছে এগিয়ে গিয়ে রজনী বলল, ছোটবাবু, তুমি যদি আমার প্রেমে পড়ো তবে যে বড় মুশকিল। ঘর করবো কি করে তোমার সাথে? সোমের কানে তো রজনীর কোনো কথাই গেল না। রজনীর এত কাছে আসতে সোম যে তার নিঃশ্বাসটুকু অনুভব করতে পারছিল, তার সমস্তটুকু যেন সে আত্মসাৎ করতে পারে সোম, তখন সে সেই চেষ্টায় মগ্ন। কি সোমনাথ বাবু, কিছু তো বলুন। শুধু ক্যাবলার মতো তাকিয়ে থাকলে হবে? মুখ ফিরিয়ে নিয়ে রজনী বলল। পিছন দিয়ে সোমনাথ রজনীর হাত ধরে টেনে তাকে নিজের দিকে ঘোরালো। তার হাতখানা নিজের দুহাত দিয়ে ধরে বুকে ঠেকিয়ে বলল, রজনী, তুমি আমার কাছে খুব প্রিয়। আমি ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি। তোমায় ভোগ করার কোনো বাসনা নেই আমার। আমি শুধু চেয়ে থাকতে চাই তোমার দিকে, শুধু হারিয়ে থাকতে চাই তোমার চোখ দুটির মধ্যে। তোমায় জয় করার যোগ্যতা নেই আমার, শুধু অনুরোধ রাখছি তোমার কাছে, আমায় কখনো দূরে করো না, কাছে থাকতে দিও। এ কথা শুনে রজনীর চোখে জল চলে এলো। এ কেমন ভালোবাসা, এত স্নেহ ভরা! সে তো ভালোবাসা মানে অন্য কিছু জেনেছে।
প্রেম যে বড় ঘাতক, জীবন নেয়, শুধু সম্ভোগ বোঝে। কেন সোম, তোমার ইচ্ছে হয় না? আমি এতবার তোমার এত কাছে এসেছি, তোমার ইচ্ছে হয়নি আমি তোমার করে নিতে? রজনী সোমের গলায় জড়িয়ে কথাগুলো জিজ্ঞেস করল। সোম উত্তর দিল, হয়েছে তো, কিন্তু তুমি আমার কাছে স্বপ্নের মতো। সবসময় ভয় পেয়েছি যদি হঠাৎ স্বপ্ন ভেঙে জেগে উঠে দেখি না সব অবাস্তব, বড় একা হয়ে যাব যে আমি। তাই আমি এই স্বপ্নতে কখনো অন্তিমে যেতে চাই না। সারা রাত তারা একে অপরের অবলম্বন হয়ে থাকে। প্রায় ভোর 5টা নাগাদ বিছানার উপর সোম ঘুমোচ্ছে। রজনী পাশেই ছিল। সে সোমকে ডেকে বলে, সকাল হয়ে গেছে সোম, একটু ফ্রেশ হয়ে কিছু খেয়ে ফিরে যাও, তোমায় আবার ক্লাসেও যেতে হবে যে। যাচ্ছি। রজনীর গালে হাত দিয়ে সোম বলে, তবে পরে পাবো তো আবার তোমায়? আবার আসবে তো? আমাকে তো নম্বরটাও দিলে না এখনো অবধি। সোম, তুমি আমার সব থেকে কাছে এসেছো, চলে যাও সোম, আমায় আর পাবে না তুমি, চলে যাও, আমি যে নেই। রজনী, এমন বলছো কেন? আমি কি ভুল কিছু করে ফেলেছি? না সোম, প্রশ্ন রেখো না, কোনো প্রশ্ন রেখো না, ফিরে যাও। আলো ফুটে উঠলে প্রতিবেশীরা জেগে উঠবে, দেখতে পেলে বদনাম হবে আমার। যাও, অন্ধকার থাকতে ফিরে যাও। রজনী, তুমি সব পারো, কিন্তু গুছিয়ে মিথ্যে বলতে পারো না। কারণটা বড্ড মেকি করে দিলে। লোকের তোয়াক্কা তুমি করো না, এতটুকু হলেও চিনি তোমায় আমি। উফ সোম, কথা বাড়িও না, বলছি না ফিরে যাও। স্বপ্ন বাঁচাতে হবে যে সোমকে। রজনীর সাথে তর্কে গিয়ে তার মনে অভিমান জাগিয়ে সে তার এই স্বপ্নের উপসংহার করে কেমন করে। তাই সে আর কিছু বলল না। বাইরে এখনো আলো ফোটেনি। রজনী মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইল। সোম বেরিয়ে গেল। তবে সোমের বিশ্বাস রজনী আবার আসবে তার কাছে, তার সাথে কথা বলতে, তার একাকিত্ব ভাগ করে নিতে। রজনীর বাড়ির গলি দিয়ে হেঁটে যাচ্ছে সোম। নিঝুম গলি, পুরো অন্ধকার। তার গলি দিয়ে বেরিয়ে ডান দিকে বাঁক নিতেই সেইখানে এক চায়ের রেক আছে। ভোরবেলা দোকানদার সবে রেক খুলবে বলে তৈরি হচ্ছে। কয়লার উনুন ধরিয়েছে। চারিদিক সাদা ধোঁয়ায় ছেয়ে গেছে। ওই গলি দিয়ে সোমকে বেরোতে দেখে দোকানদার অবাক হয়ে সোমের মুখের দিকে চেয়ে থাকে। সোমতা খুব ভালোই টের পায়। মনে মনে ভাবতে থাকে, নিশ্চয়ই সেই ব্যক্তি ভাবছে কোনো দুশ্চরিত্র রাত কাটিয়ে ফিরছে। তাতে তার কিছুই যায় আসে না। রজনীর নাম তো আর প্রকাশ পায়নি, তার কোনো বদনামও হবে না। সূর্য সেন লেন অবধি হেঁটে আসতে আসতে চারিদিক আলো হয়ে গেছে। সোম ভাবল, এত সকালে হোস্টেলে গেলে ওয়ার্ডেন প্রশ্ন করে তার মাথা খেয়ে নেবে, বরং সে একটু দেরি করে ওই 9টা নাগাদ ঢুকবে। জিজ্ঞেস করলে বলে দেবে সে তো সকালেই বেরিয়েছিল প্রাতঃভ্রমণ করতে। শহরে এসে রজনীর পাল্লায় পড়ে কথা বানাতে ভালোই শিখে গেছে সোম। আপাতত উদ্দেশ্যহীনভাবেই হাঁটতে লাগল। হাঁটতে হাঁটতে তার মনে বড্ড অস্থিরতা চলছে। রজনীর কথাগুলো বড্ড ভাবাচ্ছে তাকে। রাতটাও কেমন যেন ঘোরের মধ্যেই কেটে গেল। এত জটিলতা রজনীকে নিয়ে সে অনেক ভেবেও কোনো কুল খুঁজে পাচ্ছে না। আনমনা হয়ে হাঁটতে হাঁটতে ব্যাস সামনে দিয়ে একজন বাইকের হর্ন মারছে, সে আর শুনতে পায়নি। বাইকটা দিল সোমের ডান পাশে ধাক্কা। বাইকওয়ালা উল্টে পড়ল আর সোমও ছিটকে কিছুটা দূরে গিয়ে পড়ল। লোকজন এসে সোমকে ধরে তুলল। ওদিকে বাইকওয়ালা তার উপরও বেশ কজন চোটপাট শুরু করে দিয়েছে। সোমের ডান পায়ের হাঁটুটা বাজেভাবে কেটে গেছে। পায়ের পাতার উপরে বেশ গভীর ক্ষত হয়েছে, তবে মাথায় লাগেনি এই যা রক্ষে। সেখানকার স্থানীয় দুজন তাকে পাশেই এক নার্সিং হোমে নিয়ে যায়। সেখানে একজন বলে, বাবা, বলছি তোমার বাড়ির লোকেদের খবর দাও, তারা আসুক। সোম বলল, না কাকু, আমি তো এখানে হোস্টেলে থাকি,
বাড়ি তো শিলিগুড়ি আমার, সেখানে জানলে বেকার চিন্তা করবে। সেরকম লাগেনি, আমি ঠিক সামলে নেব। আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা না এগিয়ে আসলে তো। ও আরে না না, বিপদ কি আর আগাম নোটিশ দিয়ে আসে বাবা? আচ্ছা, বলছি বাড়িতে বলিস না, বেকার তোর বাবা মা চিন্তা করবে। তবে এখানে কেউ আত্মীয় বা বন্ধু বান্ধব তো আছে তোর, তাদেরকেই খবর দে। তুই তো মনে হচ্ছে না একা যেতে পারবি এই অবস্থায়। হ্যাঁ, আমার হোস্টেলের বন্ধুকে জানাচ্ছি। আমার ফোনটা পকেটে ছিল। এই তো, এই নে, এই তোর ফোন। ধাক্কায় ছিটকেও পকেট থেকে বেরিয়ে রাস্তায় পড়েছিল। দেখ, মনে হয় পুরো স্ক্রিনটাই ফেটে গেছে। এই বলে লোকটা ফোনটা সোমের হাতে দিল। সোম অনেক চেষ্টা করেও ফোনটা সুইচ অন করতে পারল না। না, এ পুরো গেছে, আর চলবে না। এবার আমি কি করি? আরে চিন্তা করো না অত, তোমার হোস্টেলের নম্বর তো গুগলে নিশ্চয়ই থাকবে। দাঁড়াও দাঁড়াও, তুমি নামটা বলো দেখি, আমি সার্চ মারছি। বয়েজ হোস্টেল, হাজরা রোড। বয়েজ হোস্টেল, হাজরা রোড। এই তো, এই তো পেয়েছি। ফোন করছি, হ্যাঁ ফোন করছি। সোম ভালো করেই জানে হোস্টেলে ফোন করলে ওয়ার্ডেনের কানে তো যাবেই কথাটা, কিন্তু আর তো উপায় নেই, তাই সে সম্মতি জানিয়ে দিল। হ্যাঁ হ্যালো, বলছি আমি মহসিন আক্তার বলছি। ওই আপনাদের একজন ছাত্রের অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর নাম হচ্ছে বাবু, কি নামটা তোমার? সোমনাথ মজুমদার। হ্যাঁ হ্যাঁ, সোমনাথ মজুমদার। না না, চিন্তার ব্যাপার কিছু নেই, আপনারা আসুন। ও ঠিক আছে, ওই একটু চোট লেগেছে আর কি। আমরা দুজন লোক আছি ওর সাথে, আপনারা আসুন। এত ব্যথা, এত কাণ্ড, কিন্তু সোমের ভাবনা জুড়ে শুধু রজনী আর রজনী। রজনী সবটা জেনেও যেন অঙ্ক কিছুতে মিলছে না, শেষটা যেন অসম্পূর্ণ থেকে যাচ্ছে। সোমের রুমমেট গৌরব আর হোস্টেলের ওয়ার্ডেন এলো হসপিটালে। তারা এসে শুধু অ্যাক্সিডেন্ট কিভাবে হলো সেইটুকুই জিজ্ঞেস করলো, তার আগের কিছু আপাতত জানতে চাইল না। প্রয়োজনীয় ট্রিটমেন্ট করে সোমকে হসপিটাল থেকে ছেড়ে দেয়। তারা সোমকে হোস্টেলে নিয়ে আসে। রুমের মধ্যে সেক্রেটারি বসে আছে আগে থেকেই। সোমকে দেখেই প্রশ্ন করে, সারা রাত কোথায় কাটিয়েছ? রাতভর যখন বাইরেই থাকবে তা খামোকা হোস্টেলের জন্য অ্যাপ্লাই করা কেন? কি করতে যে এরা সব আসে, যত সব উটকো ঝামেলা। সোম চুপচাপ মাথা নিচু করে সব শুনে যাচ্ছে। আসার পথেই ওয়ার্ডেন ওকে বলে দিয়েছিল সেক্রেটারি আছে, রকচটা লোক, যা বলবে চুপচাপ শুনে নিতে। এই ছেলে, চুপ করে আছো যে? কোথায় ছিলে সারা রাত? না মানে রজনী। কি রজনী? কি কোনো মেয়ের পাল্লায় পড়লে নাকি? পাশ দিয়ে গৌরব বলে ওঠে, আরে না না স্যার, রজনীকান্ত আমাদের বন্ধু তো। কাল তোর দিদির বিয়ে ছিল, আর ও তো সেখানেই গিয়েছিল, সেই উত্তর কলকাতা বেলেঘাটা। তাই আর ফিরতে পারিনি, একেবারে সকালে ফেরার পথেই তো এই সব হলো। ও তাই বুঝি? তা তুমি যাওনি কেন? আমি মানে আমি যাইনি কেন? মানে আমি কোথায় যাব? কোথায় আবার? রজনীর বিয়েতে, তোমাদের বন্ধু যে। পাশ দিয়ে ওয়ার্ডেন বলে ওঠে, না না স্যার, রজনী না, রজনীর দিদির বিয়ে। আরে ওই হলো, যাওনি কেন তুমি? ও একা গেল কেন? আর বলবেন না স্যার, কি বলবো বলুন তো। হোস্টেলের ডালখানা এত পাতলা করে, ওই খেয়েই আমার পেট ফুলে গেছিল। সে কি ব্যথা! এই তো ওয়ার্ডেনবাবু জানেন, তাই তো আমি যেতে পারিনি আর। ওয়ার্ডেনও বলে উঠল, হ্যাঁ, সে আরেক কাণ্ড বটে। আমি তো ব্যাটাকে ওষুধ এনে দিলাম, তাই আজ ও এখানে দাঁড়িয়ে আছে। তা বুঝলাম। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন ঠিক আছো সোম, তাই তো? হ্যাঁ ঠিক আছে। দেখে তো ভদ্র বাড়ির ছেলেই মনে হয়। বাপ মা এত দূরে পড়াশোনা করতে পাঠিয়েছে। তা বাবা, রাস্তাঘাটে একটু দেখে শুনে চলাফেরা করো। ঠিক আছে, পরিস্থিতি বুঝে আর কিছু বললাম না, খেয়াল রেখো। আমি উঠলাম। এই বলে সেক্রেটারি চলে গেল।
চলে যাওয়ার আগে বলে গেলেন, দেখছি পাতলা ডালের কি ব্যবস্থা করা যায়, না হলে ছেলে পুলেরা যে বিয়ে বাড়ি যেতে পারছে না। এইবারের মতন বাঁচিয়ে দিলাম, পরের বার দিয়ে কিন্তু আর আমায় পাশে পাবে না। এই যে সোম, এরকম ক্যাবলাকান্ত হয়ে আছো কেন? হ্যাঁ, সারা রাজ্যে কোথায় কাটালে? তোমায় তো বখাটে মনে হয় না। কোনো কি ভুল সঙ্গে পড়নি তো? আরে কে রে? এই ছোকরার কানে কথাই ঢুকছে না নাকি? হাঁ করে কোথায় তাকিয়ে আছে কে জানে। সোম বলে ওঠে, রজনী। কি কি বলে রজনী? এই সোম, কি রজনী রজনী করছিস তখন থেকে? না মানে রজনীকান্ত। রজনীকান্তের এক্সকিউজ হেব্বি ছিল ভাই। থ্যাংক ইউ ওয়ার্ডেন স্যার, আপনি না সাথে থাকলে আজ আমায় ব্যাগ গোছাতে হতো। প্রশ্নের উত্তরটা দিলে না সোম। তুমি আমার সন্তানের মতো, এটুকু বলে রাখি। এই শহরের অনেক গলি দেখতে পাবে, সব গলিতে কিন্তু অবুঝের মতন ঢুকে যেও না। রাতের অন্ধকারে যে গলিতে ঢুকবে দেখবে সেখানে আর দিনের আলো পৌঁছায় না, সেখান থেকে বেরিয়ে আসতেও আর পারবে না। এদিকে মৃণালিনী বাসু কিছুতেই কেসগুলো বাগে আনতে পারছেন না। হঠাৎ করে সাগ্নিক ব্যানার্জি এসে বলেন, ম্যাডাম, একটা জিনিস পেয়েছি। কি? ম্যাডাম, আপনি বলেছিলেন না যে প্রিভিয়াস কোনো মৃত্যুর এরকম হিস্ট্রি আছে কি না একটু পুরনো নথিগুলি দেখতে? হ্যাঁ, কিছু পেলে? হ্যাঁ ম্যাডাম, প্রায় 4 বছর আগে ঠিক এইভাবেই একজন খুনের আসামি মারা গিয়েছিল। কোর্টে ওঠার ঠিক আগের দিন রাতে। নাম বিল্টু, মেয়ে পাচারের সঙ্গে জড়িত ছিল। পরে একটা মেয়ের খুনও করে। মেয়েটা কুলপি থাকে, নাম রজনী। হোয়াট? যত তাড়াতাড়ি সম্ভব এই কেসের সমস্ত ডিটেলস জোগাড় করো, নিশ্চয়ই কিছু পাবো আমরা। আমি অলরেডি ডাটা সব নিয়ে নিয়েছি, আমাদের এবার স্টাডি করে পুরোটা বুঝতে হবে ম্যাডাম। টিম কনফারেন্স ডাকতে হবে এবার। শুরু হলো টিম কনফারেন্স। অবশেষে বের হলো সূর্য সেন স্ট্রিটের সেই ফ্ল্যাট যেখানে একদিন বিল্টু রজনীর হত্যা করেছিল, তাকে গলা টিপে মেরে ফেলেছিল। বয়ানে বিল্টু নিজেই স্বীকার করে যে রজনী খুব চিল্লামিল্লি করত, কাস্টমারদের উপর জিনিসপত্র ছুঁড়ে মারত। তাই সে রাগে এসে একদিন গলা টিপে তাকে মেরে ফেলে। তারপর দিয়ে সেই ফ্ল্যাট বন্ধ। আর ঠিক কোর্টে তোলার আগের দিনই বিল্টুর মৃত্যু হয়। তারও চোখ ওরকম বেরিয়েছিল, শিরাগুলো ফুটেছিল, যেন ভয়াবহ কিছু দেখে হঠাৎ আতঙ্কে মৃত্যু। মৃণালিনী বাসু আর সাগ্নিক ব্যানার্জি ফ্ল্যাটটায় ভিজিট করেন। না, ফ্ল্যাটটায় কেউই আসেনি যা মনে হচ্ছে, পুরো ধুলো জমা আছে। তারা চায়ের দোকানটায় জিজ্ঞেস করে যে ইদানিং নতুন কাউকে ওই গলিতে যেতে দেখেছে নাকি। হ্যাঁ मैडम जी, एक लड़का के দেখেছি কিছুদিন আগে, অনেক ভোর বেলা उस गली से ফিরছিল। এর আগে কখনো দেখেছেন তাকে এখানে আসা যাওয়া করতে? नहीं, कभी नहीं देखा पहले। जब से उस फ्लैट में मर्डर हुआ तब से उस गली से कोई नहीं जाता। সাগ্নিক, রাস্তায় সিসিটিভি আছে, ফুটেজ থেকে ছেলেটির ফটো বের করে লোকাল থানায় পাঠাও। বলো ছেলেটির সমস্ত ডিটেলস দিতে। লোকাল থানার পুলিশ তৎপরতার সাথে ছেলেটির সমস্ত ডিটেলস জোগাড় করে ফেলে। তাতে তাদের খুব একটা কাঠখড় পোড়াতেও হয়নি। একজন ইন্সপেক্টর আগে থেকেই সোমকে চিনত। সোম একবার ওনার ইন্টারভিউ নিয়েছিল নিজের সেমিস্টারের অ্যাসাইনমেন্টের জন্য। সেই ইন্সপেক্টরই জানায় যে সোম কিন্তু একজন স্টুডেন্ট এবং তিনি যতখানি তাকে চিনেছে সে ভদ্র ছেলে। স্টুডেন্ট শুনে মৃণালিনী বাসু ঠিক করেন যে নর্মাল ড্রেসে সাগ্নিক ব্যানার্জিকে পাঠিয়ে সোমকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসবে, সঙ্গে ওই ইন্সপেক্টরকেও পাঠাবে। না হলে তার পরিকল্পনা ছিল দলবল সমেত যাবে তাকে ধরে আনতে। শনিবার ঠিক সকালেই ওই 8টা নাগাদ সাগ্নিক ব্যানার্জি আর ওই ইন্সপেক্টর নর্মাল ড্রেসে ওই হোস্টেলে যায় এবং ওয়ার্ডেনের সাথে কথা বলে সোমকে তারা নিয়ে আসে। তারা ওয়ার্ডেনকে বলে কিছু অতি গোপনীয় ব্যাপার আছে, অন্য কেউ যেন না জানতে পারে। এই বলে তারা ওয়ার্ডেনকে সমস্তটাই জানায় যে কী কারণে সোমকে নিয়ে যাওয়া হচ্ছে। সাথে গৌরবও যায়। সোম যদিও গৌরবকে বারণ করেছিল, কিন্তু গৌরব শোনেনি। 3 তলায় ইন্টারোগেশন রুম, মধ্যখানে একখানা চওড়া টেবিল রাখা। টেবিলের ওপারে বসে সোম আর এপারে একদিকে মৃণালিনী বাসু সোমের মুখোমুখি বসে
তার কিছুটা দূরেই ডান পাশে সাত্বিক ব্যানার্জি, বাম পাশে আর একজন অফিসার। সোম, চা খাবে? না ম্যাডাম, আমি চা খাই না। বেশ, দেখো ঘাবড়ানোর কিছু নেই। আমরা যা যা জিজ্ঞাসাবাদ করব তুমি সে বিষয়ে কি জানো বা সরাসরি না জানলেও তোমার ধারণা কি তা আমাদের স্পষ্টভাবে বলবে, ব্যাস। দেখো সোম, তুমি 22শে এপ্রিল সারা রাত সূর্য সেন স্ট্রিটের একটি ফ্ল্যাটে কাটিয়েছ, রুম নাম্বার 132। জানো ফ্ল্যাটটা কার? হ্যাঁ, রজনী দস্তিদারের। তুমি নিশ্চিত যে ফ্ল্যাটটি রজনী দস্তিদারের নামে? কার নামে সেটা ঠিক জানি না, তবে রজনী সেখানে একাই থাকে। তার বিয়ে তো হয়নি, আর বাড়ি কুলপিতে। রজনীর পেশা কি, মানে টাকা কিভাবে উপার্জন করে সে? রজনী একটি এনজিওর সাথে যুক্ত, ওখান দিয়ে ওকে যা পে করে তাতেই ওর হয়ে যায়। এইগুলো সব তোমায় রজনী নিজে বলেছে? হ্যাঁ, রজনীই বলেছে সবটা। সোম, একটু প্রথম থেকে শুরু করি। রজনীর সাথে তোমার আলাপ কিভাবে, একদম শুরু থেকে বলো। সেদিন প্রথম শহরে আসি। ভোরের বেলা হাওড়া স্টেশন থেকে নেমে মল্লিক ঘাটে যাই ফুলের বাজার দেখব বলে। এরকমভাবে সোম শুরু থেকেই সবটা খুলে বলতে থাকে। অদ্ভুতভাবে রজনীর সাথে তার আলাপ, তাদের ঘন ঘন দেখা করা, রজনীর জীবনের সেই ব্যথা, আর কিছুদিন আগেই 22শে এপ্রিল রজনীর ফ্ল্যাটে কাটানো সেই রাত। মৃণালিনী বাসু সবটা মন দিয়ে শুনলেন। তাহলে সেই রাতে শুধুই কনফিউশন হচ্ছিল, তোমাদের মধ্যে কোনো রকম ঘনিষ্ঠতা তৈরি হয়নি? সোম একটু হেসে বলল, ঘনিষ্ঠতা মানে কীরকম? দেখুন, আমি রজনীর সব থেকে কাছের মানুষ, আর রজনী আমার, ব্যাস। আমি শারীরিক সম্পর্কের কথা বলছি, যেটা রজনী ম্যাডামের পেশা ছিল। এত কিছু বলেছে, এটা লুকিয়ে গেল আপনার সব থেকে কাছের মানুষ? কি বলছেন আপনি? রজনী এসব কিছু করে না। সোম বেশ উচ্চস্বরেই বলল। মৃণালিনী বাসু একটু হেসে বললেন, রজনী এসব কিছু আর করে না, সেটা আর সম্ভব নয়। সোম, সেদিন রাতে ফ্ল্যাটে তুমি আর কে ছিলে, এবার সত্যিটা বলো। মানে আমি তো বললাম আমি আর রজনী, ব্যাস। তোমার পুরো গল্পে রজনী বলে কাকে ডাকছো তুমি, যে এতগুলো মার্ডার করেছে? একজন স্টুডেন্ট তুমি, কেন এত বড় কেসে নিজেকে ইনভলভ করলে? সোম চমকে গিয়ে বলল, কি মার্ডার? কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝছি না। কাকে লুকোবো আমি? আর রজনী ছাড়া কাকেই বা চিনি? সোম, বোকা হওয়ার ভান করো না। রজনী থাকতে পারে না, এটা সম্ভব নয়, তা তুমি ভালো করে জানো। কাকে রজনীর পরিচয় দিচ্ছ? রজনী থাকতে পারে না কেন? মৃণালিনী বাসু রেগে গিয়ে টেবিল চাপড়িয়ে বললেন, বিকজ রজনী দস্তিদার ওয়াজ ডেড। 4 বছর আগে ওই ফ্ল্যাটেই খুন করা হয়েছিল। বিল্টু তাকে খুন করে। নিশ্চয়ই বিল্টুকে চেনো তুমি? সোম কিছুক্ষণ স্থির হয়ে থাকে, তার সমস্ত গায়ে কাঁটা দিয়ে ওঠে। সে উত্তর দেয়, কি? না, এ সম্ভব নয়। মিথ্যে মিথ্যে বলছেন আপনি, আমি বিশ্বাস করি না। সোম, রজনীকে গ্রাম থেকে প্রেমের ফাঁদে ফেলে শহরে নিয়ে সে দেহ ব্যবসায় নামানো হয়। সেখান থেকে সে বারবার পালানোর চেষ্টা করলে কালীঘাটের ওই সূর্য সেন স্ট্রিটের ফ্ল্যাটেই এক রাতে তাকে হত্যা করে তার প্রেমিক বিল্টু। তারপর থেকে ওই ফ্ল্যাট বন্ধ ছিল। ওই ফ্ল্যাট তো দূর, ওই অ্যাপার্টমেন্টেই কেউ থাকে না আর। দেখো দেখো রজনীর ডেড বডির ছবি। রজনীর ডেড বডির ছবি নিয়ে মৃণালিনী বাসু সোমের সামনে ছুড়ে দেয়। এই কি সেই তোমার কাছের মানুষ রজনী? চিনতে পারছো? সোম থ হয়ে ছবিটা দেখতে দেখতে বলে, রজনী? এটা কি করে সম্ভব? হ্যাঁ, এই সেই রজনী। এইবার বুঝছো আমি কেন বলছি যে রজনী থাকতে পারে না? মৃণালিনী বাসু সিগারেটে এক টান দিয়ে বলে, যাও, ফিরে যাও। আর হ্যাঁ, সাবধানে থেকো। কাছের মানুষ অবধি ঠিক আছে, ঘনিষ্ঠতায় যেও না। আমার নাম্বারটা নাও, কোনো রকম প্রয়োজনে কল করতে পারো। যাও, চলে যাও, তোমায় আর ডাকা হবে না। সোম উঠে আস্তে আস্তে বেরিয়ে যায়। তার সারা শরীর থরথর করে কাঁপছে, ঘামে ভিজে গেছে সে। ম্যাডাম, ছেলেটিকে ছেড়ে দিলেন? ছেলেটি সব সত্যি বলছে। তাছাড়া ওকে ধরার মতো কোনো এভিডেন্স নেই আমাদের কাছে। তাহলে কেসগুলোর কি হবে?
এর তো কোনো কুল নেই দেখছি। মৃণালিনী বাসু সিগারেটটা ছুঁড়ে ফেলে বিরক্ত হয়ে বললেন, লিখতে তো পারবো না ভূতে মার্ডার করেছে, কিন্তু আনফর্চুনেটলি ঘটনাটা তাই। তুমি রক্তনিশির কথা শুনেছো শাগনিক? রক্তনিশি? সেটা কি ম্যাডাম? আমার এক পরিচিত দাদা অকাল্ট নিয়ে গবেষণা করে, বুঝেছো? আমার কেন জানি না প্রথম থেকেই মনে হচ্ছিল এই কেসটা আর 5টা সাধারণ কেসের মতো স্বাভাবিক নয়। এর মধ্যে কিছু একটা অলৌকিক ব্যাপার আছে, বিশেষ করে খুনের প্যাটার্নগুলো দেখো। আমি সেই দাদাকে এই পুরো কেসটা শোনাই, উনি তখন এই রক্তনিশির ব্যাপারে আমায় বলেন। মৃণালিনী দেবী থামেন, ফের বলেন, কোনো মেয়ে যদি তার উপর শারীরিক নির্যাতনের ফলে প্রচণ্ড আক্রোশ নিয়ে মৃত্যুবরণ করে, তখন সে পরিণত হয় এক ভয়ঙ্কর অপশক্তিতে। একেই বলে রক্তনিশি। ঠিক নিশি ডাকার মতোই সাধারণ মানুষকে এরা ভুলিয়ে নিয়ে যায়, তারপর তাকে নৃশংসভাবে হত্যা করে। মানুষের রক্ত এদের প্রধান খাদ্য, তাই এই অপশক্তির নাম রক্তনিশি। বিশ্বাস করা কঠিন হলেও সব দেখে আমার মনে হয় এই রক্তনিশির আবির্ভাব ঘটেছিল আমাদের শহরে, এবং সে আর কেউ না, রজনী দস্তিদার। কি বলছেন ম্যাডাম? এ কি সম্ভব? তাহলে ওই ছেলেটাকে রজনী মারল না কেন? আর আপনি আবির্ভাব ঘটেছিল বলছেন কেন? সে কি এখন আর নেই? মৃণালিনী বাসু গম্ভীর হয়ে যায়, তারপর বলে, এই ব্যাপারে আমারও খটকা আছে। তবে কি মনে হয় জানো, যতটুকু শুনলাম মনে হলো রজনীর আত্মা মুক্তি পেয়েছে। আপনার কেন এমন মনে হলো? মৃণালিনী হাসেন, কারণ এই বোকা ছেলেটা রজনীকে সত্যি ভালোবেসে ফেলেছিল। রজনী তো আর কিছু চায়নি সারা জীবন, শুধু ভালোবাসা চেয়েছে, আর বদলে পেয়েছে এত আঘাত। সে কারণে সামান্য ভালোবাসাই হয়তো ওকে এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি দিয়েছে। সত্যিকারের ভালোবাসা কি পারে না শাগনিক? দেখলে না, ছেলেটা বলল রজনী ওকে ওর কাছে আসতে দেয়নি, তাড়িয়ে দিয়েছে। এর মানে রজনী এতদিন যে ভালোবাসা চাইছিল, শেষমেশ এই ছেলেটার থেকে সেটা পেয়েছে। সেই জন্য ওকে দূরে ঠেলে দিয়েছে ও। যতই অপশক্তি হোক, এক সময় তো সে নারী ছিল, আর এক নারীর মন যদি আমি সামান্য হলেও বুঝি, তবে আমার বিশ্বাস এ শহরে আর খুন হবে না। ম্যাডাম, তাহলে আপনি যে সোমের বন্ধুকে নিজের নম্বর দিলেন, ওকে বললেন সোমের উপর নজর রাখতে, আপনাকে সব খবর দিতে, সেটা কেন? রজনী সোমের কাছে আর যদি নাই বা আসে, সোম কি ভুলতে পারবে রজনীকে শাগনিক? আর সোমের ডাকে রজনী কি আবার ফিরতে পারে? আমরা ধরে নিচ্ছি ওর মুক্তি ঘটেছে, কিন্তু সত্যি কি ঘটেছে? এসব সময়ই বলতে পারে একমাত্র। শাগনিক ব্যানার্জি মৃণালিনীকে জিজ্ঞেস করেন, ম্যাডাম, তাহলে কেসগুলোর কি হবে? মৃণালিনী বাসু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন, আপাতত রজনীগন্ধা কেস অফিসিয়ালি এখানেই ইতি। তবে হয়তো দ্য রিয়েল কেস ইজ টু বি কন্টিনিউড। আজকে তোমরা শুনলে লেখক প্রকাশ দাসের কলমে রক্তনিশি। আর হ্যাঁ, পরের সপ্তাহে স্যাটারডে স্টোরিজ চ্যানেলে আসছে বাংলা সাহিত্যের একটি ক্লাসিক গল্প। কি তোমরা তৈরি তো সেই গল্প শুনতে? তবে সেটা শোনার জন্য চ্যানেলটা কিন্তু এখনই সাবস্ক্রাইব করে রাখো, যাতে কোনো আপডেট মিস না করে যাও। আর হ্যাঁ, বন্ধুদেরকেও জানাও এই চ্যানেলের সম্বন্ধে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কিন্তু 30,000-এর পরিবার হতে হবে। আর আজকের গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো বন্ধুদের সাথেও। যত পারো এই গল্প ছড়িয়ে দিও বন্ধুদের মাঝে। মনে রেখো, স্যাটারডে স্টোরিজ মানেই কিন্তু তোমার, আমার, আমাদের সকলের মনের আড্ডাঘর।